Hello guys, welcome to my YouTube channel e-teaching and learning. বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানগুলি করোনা ভাইরাস এবং লকডাউনের কারণে বন্ধ থাকায় অনলাইন স্টাডি অর্থাৎ অনলাইন এডুকেশন সিস্টেম এই পদ্ধতিটি অনেকেই অবলম্বন করছেন। ঠিক আমিও তাই সে পদ্ধতিটি অবলম্বন করেছি। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন শিক্ষা দপ্তরের নির্দেশনামা অনুযায়ী যে স্টুডেন্টসদের অ্যাসাইনমেন্ট দিতে হবে এবং সেগুলো তারা বাড়িতে প্র্যাকটিস করবে বা অভ্যাস করবে বা বাড়িতে সেগুলো প্রস্তুত করবে। তো তোমরা অবশ্যই আমার এই ভিডিওটি পুরোপুরি দেখবে, স্কিপ করবে না, তাহলে অনেক কিছু জানতে পারবে। তো নির্দেশনামা অনুযায়ী যে অ্যাসাইনমেন্ট 40 মার্কের এখানে বানানো হয়েছে। আমার বিষয়টি হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 5-এর ইংলিশ সাবজেক্টের সিলেবাসের উপরে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। এবার আসা যাক মূল বিষয়ে। এখানে কতগুলি প্রশ্ন দেওয়া আছে বা তোমাদের টেক্সট থেকে বিষয়বস্তু তুলে দেওয়া আছে, সেখান থেকে প্রশ্ন করা আছে এবং তার উত্তরগুলো তোমাদের জানানো হবে। তোমরা এগুলো বাড়িতে খাতায় লিখে প্র্যাকটিস করবে এবং তৈরি করে রাখবে। স্কুল যখন খুলবে তোমরা স্কুলে তোমাদের শিক্ষক মহাশয়দের কাছে জমা দেবে। তাহলে এবার আসা যাক অ্যাসাইনমেন্টের মূল টপিকে। ক্লাস 5 সাবজেক্ট ইংলিশ, ফুল মার্কস 40। এখানে একটি প্যাসেজ দেওয়া আছে, যে প্যাসেজটি হচ্ছে কি, যে তোমার টেক্সট বইয়ে পড়েছ যে একটি বানর এবং কুমিরের গল্প, সেখান থেকেই কিছু প্রশ্ন দেওয়া আছে এবং তার উত্তরগুলো তোমাদেরকে বাড়িতে তৈরি করতে হবে। তো সেই টেক্সটের কিছু অংশ আমি পড়ে শোনাচ্ছি, সেখান থেকে তোমাদের প্রশ্ন করা হয়েছে এবং উত্তর তোমাদেরকে খুঁজে বের করতে হবে। তো টেক্সটটি হচ্ছে, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। একদা এক সময়ে এক বানর একটি নদীর কিনারায় বসবাস করত। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার, ঠিক নদীর মাঝামাঝি থেকে, দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড, নদীর মাঝে একটি ছোট্ট দ্বীপ ছিল। উইথ ম্যানি ফ্রুট ট্রিজ, মানে নদীর মাঝে একটি দ্বীপ ছিল, সেই দ্বীপে অনেক ফলের গাছ ছিল। সুইট অ্যান্ড জুইসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ, সেই দ্বীপের গাছগুলিতে সুস্বাদু এবং রসালো ফল তৈরি হতো, জন্মাতো। তো অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক, নদীর কিনারা থেকে কিছুটা দূরে, দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার, নদীর কিনারা থেকে কিছুটা দূরে একটা বিশাল পাহাড় ছিল। এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবভ ওয়াটার, সেই পাহাড়ের একটা অংশ নদীর জলের উপরে ছিল। ওয়ান ডে, একদিন, অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশাস ফ্রুটস, একদিন সেই দ্বীপের গাছগুলির সুস্বাদু ফলের দ্বারা আকৃষ্ট হয়ে, দ্য মাঙ্কি জাম্পড টু রিচ দ্য রক, সেই বানরটি লাফিয়ে পাহাড়ে পৌঁছালো। অ্যান্ড ফ্রম দেয়ার, সেখান থেকে লেফট অন টু দ্য আইল্যান্ড, এবং সেখান থেকে আবার দ্বীপে গিয়ে পৌঁছালো।
not so difficult after all, he said to himself. Not so difficult after all, he said to himself. সে নিজে নিজে বলল কি যে প্রথমে পাহাড়ে গিয়ে লাফ দিয়ে পড়া এবং সেখান থেকে আর এক লাফে কি দ্বীপে গিয়ে পড়াটা খুব কঠিন নয়, সেটা খুব সহজ। Soon he was, শীঘ্রই সে কি হলো, he was enjoying the sweet fruits, শীঘ্রই সে সেই সুস্বাদু ফল উপভোগ করতে যাচ্ছে from the trees, সে গাছ থেকে। তাহলে দ্বীপে যে সুস্বাদু ফলের গাছ আছে সে ফলগুলি সে শীঘ্রই বা তাড়াতাড়ি খেতে যাচ্ছে বা উপভোগ করতে যাচ্ছে। There was hardly any other animal there, সেখানে খুব কম সংখ্যকই অন্যান্য পশু বা জীবজন্তু আছে, মানে নাই বললেই চলে, অন্যান্য পশু, হিংস্র পশু। সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার, তাই তার কোনো সেখানে বিপদ নেই। হেন্স, তবুও বা তথাপি, দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরি ডে, তাই বানরটি স্থির করলো কি যে সে প্রত্যেক দিন সেই দ্বীপ ভ্রমণ করবে বা যাবে সে দ্বীপে। অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার, ওই নদীর কিনারা থেকে অনেকটা দূরে, এ বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ, এক বড় বা বিশাল কুমির সেখানে তার স্ত্রীর সঙ্গে বসবাস করত। ওয়ান ডে হি নোটিসড দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার ইন হিজ ইউনিক ওয়ে, একদিন কুমিরটি দেখতে পেল কি যে বানরটি ঠিক একই রকম ভাবে বা একই পথে নদী পার করে সেই দ্বীপে পৌঁছাচ্ছে লাফিয়ে। হি টোল্ড হিজ ওয়াইফ, সে তার স্ত্রীকে বলল, ডিড ইউ সি হিম, তুমি কি তাকে দেখেছিলে বা দেখলে? লেটস ক্যাচ হিম, চলো আমরা তাকে ধরি, টুমোরো, আগামীকাল, চলো আমরা আগামীকাল তাকে ধরি। নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলায়, হাইভার, যাই হোক, দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট, কুমিরটি দেখতে পেল যে ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ নট ইজি, সকালবেলায় সে দেখতে পেল কি যে বানরটিকে ধরা খুব সহজ নয়। ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ নট ইজি, বানরটিকে ধরা সহজ নয়। দ্য মাঙ্কি ল্যান্ডেড অন দ্য রক, বানরটি সে পাহাড়ের উপরে অবতরণ করত। ইন এ ফ্ল্যাশ, এবং এক ঝলকেই বা এক পলকেই জাম্পড আপ অনটু দ্য আইল্যান্ড, এবং পাহাড় থেকে লাফ মেরে সে কি করতো, সে দ্বীপে গিয়ে পৌঁছাতো এক লাফে, এক ঝলকে। হাইডিং বিহাইন্ড দ্য রক, সে পাহাড়ের পেছনে লুকিয়ে থেকে, দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম, সে কুমিরটি তাকে দেখতো। হি রিটার্নড হোম, সেই কুমিরটি বাড়ি ফিরে গেল। উইদাউট হিজ ক্যাচ, সে বানরটিকে না ধরে কুমিরটি বাড়ি ফিরে গেল। ডেজ ওয়েন্ট বাই, এভাবে দিনের পর দিন চলে গেল। দ্য ক্রোকোডাইল থট অফ ম্যানি প্ল্যান্স, কুমিরটি অনেক পরিকল্পনার কথা ভাবলো। টু ক্যাচ দ্য মাঙ্কি, বানরটিকে ধরার জন্য অনেক পরিকল্পনা কথা ভাবলো। বাট, কিন্তু, নাথিং ওয়ার্কড, কিন্তু কোনো পরিকল্পনাই কোনো কাজ করলো না, সব ব্যর্থ হলো। দ্য মাঙ্কি অলওয়েজ এসকেপড ফ্রম হিজ ক্লাচেস, বানরটি কি করত, সেই কুমিরের মুষ্টি থেকে তার নাগালে বাইরে চলে যেত, অর্থাৎ কুমিরটি তাকে ধরতে পারতো না, সে পালিয়ে যেত। এসকেপ মানে হচ্ছে পালিয়ে যাওয়া, আর এসকেপের পরে প্রিপোজিশন বসে ফ্রম, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। আর ক্লাচেস হচ্ছে মুষ্টি। ওয়ান ডে, একদিন, হিজ ওয়াইফ সেড, একদিন তার স্ত্রী বলল, ইউ হ্যাভ ফেল্ড টু ক্যাচ দ্য মাঙ্কি, তুমি বানরটিকে ধরতে ব্যর্থ হয়েছ। বাট, কিন্তু, আই রিয়ালি ওয়ান্ট টু টেস্ট হিজ সুইট ফ্লেশ, কিন্তু স্ত্রী কুমিরটি বলল কি যে আমি সত্যিই সেই বানরটির মিষ্টি মাংস আমি স্বাদ নিতে চাই বা খেতে চাই। সো তাই, দিস টাইম, এবার,
ইউ মাস্ট ফলো মাই প্ল্যান। তুমি অবশ্যই আমার পরিকল্পনা অনুসরণ করে চলবে বা মেনে চলবে, তাহলে তুমি বানরটিকে ধরতে পারবে। দ্য ক্রোকোডাইল সেড, এবার কুমিরটি বলল, পুরুষ কুমিরটি বলল, রাইট, ঠিক আছে, টেল মি দ্য প্ল্যান দেন, তাহলে আমাকে এবার পরিকল্পনাটি বলো। দ্য মাঙ্কি জাম্পস অন দ্যাট বিগ রক, সে বানরটি সে বড় পাহাড়ের উপরে লাফিয়ে পড়লো। ইন দ্য রিভার, নদীর মধ্যে, মানে নদীতে যে আইল্যান্ড মানে দ্বীপটি আছে তাতে সে লাফিয়ে পড়লো বানরটি। সেড দ্য ওয়াইফ, লাফিয়ে পড়লো নদীতে। সেড দ্য ওয়াইফ, এবং তার স্ত্রীকে বলল, ইউ মাস্ট লাই, তুমি অবশ্যই শুয়ে থাকবে। স্টিল অন দ্য রক, একদম নিশ্চুপভাবে পাহাড়ের উপরে শুয়ে থাকবে, মানে পাথরের মতো, অর্থাৎ একটা পাথর যেমন পড়ে থাকে নড়াচড়া করে না, সেরকম ভাবে তুমি সে পাহাড়ের উপরে শুয়ে থাকবে। হোয়েন হি জাম্পস আপন ইউ, যখন সেই বানরটি তোমার উপর লাফিয়ে পড়বে। থিঙ্কিং ইউ, তোমাকে ভেবে, টু বি এ রক, যখন তোমার উপর লাফিয়ে পড়বে, কি ভেবে, তোমাকে একটা পাথর ভেবে বা পাহাড় ভেবে তোমার উপর লাফিয়ে পড়বে। ইউ ক্যান ক্যাচ হিম ইজিলি, তখন তুমি সহজেই তাকে ধরতে পারবে। অর্থাৎ সেই পাহাড়ের উপরে কুমিরটি একটা পাথরের মতো, বড় পাথরের মতো শুয়ে থাকবে এবং তার উপরে লাফ দিয়ে পড়বে বানরটি, এবং সে সময় তুমি সহজে তাকে ধরতে পারবে। হোয়াট অ্যান আইডিয়া, কি একটা বিশাল সুন্দর ধারণা বা চিন্তা ভাবনা। আই শ্যাল গেট হিম টুমরো ফর শিওর, আমি নিশ্চয় আগামীকাল তাকে ধরে ফেলবো। সেড দ্য ক্রোকোডাইল উইথ জয়, এ কথাটি কুমিরটি বেশ আনন্দের সহিতই বলল যে আগামীকাল অবশ্যই তাকে আমি ধরে ফেলব। এ হচ্ছে মূল একটা টপিক, তোমাদের টেক্সট বই থেকে ক্লাস 5 ইংলিশের নেওয়া হয়েছে। এবার এই টপিক থেকে যে অংশটুকু তুলে দেওয়া হলো, এখান থেকে আবার কিছু প্রশ্ন দেওয়া আছে, সেগুলোর উত্তর তোমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে এবং তোমাদের অ্যাসাইনমেন্টটা তৈরি করতে হবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ, মানে বানরটি কোথায় বাস করত। এই বাক্যটি পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তোমরা উত্তরটি পাস্ট ইনডিফিনাইটে দেওয়ারই চেষ্টা করবে। তাহলে দ্য মাঙ্কি, উত্তরটি হবে কি, দ্য মাঙ্কি লিভড অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, অর্থাৎ বানরটি একটা নদীর কিনারায় বসবাস করত। 2 নম্বর কোশ্চেন, হোয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড, মানে সেই নদী দ্বীপের উপরে বানরটির ক্ষেত্রে কোনো বিপদ নেই কেন। তাহলে আমরা টেক্সটটি পড়ে জানলাম কি, যে সেখানে খুব কম সংখ্যকই অন্যান্য পশু আছে। তাহলে উত্তরটি হবে কি, যে দেয়ার ওয়ার নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অফ দ্য রিভার অন দ্য রিভার আইল্যান্ড বিকজ, কারণ দেয়ার ওয়ার হার্ডলি অ্যানি ফিয়ার্স অ্যানিম্যাল, মানে ওটা হচ্ছে কি, যে সেখানে খুব কম সংখ্যকই অন্যান্য হিংস্র প্রাণী আছে। সো ইট উড বি বেটার ফর দ্য মাঙ্কি টু ভিজিট দেয়ার রেগুলারলি, তাই কি হবে, সেখানে তার নিয়মিত ভ্রমণ করাটা খুব সহজ হবে। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ওয়ার সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড, মানে সেই নদী দ্বীপের উপরে বানরটির আকর্ষণীয়গুলি কি কি ছিল, মানে বানরটি কি দেখে আকৃষ্ট হয়েছিল সেই দ্বীপে। আমরা টেক্সটটি পড়ে দেখেছি কি, যে বানরটি আকৃষ্ট হয়েছিল সেই দ্বীপের সুস্বাদু রসালো ফল দ্বারা। তাহলে উত্তরটি হবে কি, দ্য মাঙ্কি ওয়াজ অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশাস জুইসি ফ্রুট অফ দ্য আইল্যান্ড, অর্থাৎ বানরটি সেই দ্বীপের সুস্বাদু রসালো ফলের দ্বারা আকৃষ্ট হয়েছিল। 4 নম্বর প্রশ্ন, হোয়ার ডিড দ্য ক্রোকোডাইল লিভ,
কুমিরটি এবার কোথায় বাস করত? আমরা এর আগের প্রশ্নে দেখেছি কি যে বানরটি কোথায় বাস করত, এখানে এবার বলা হচ্ছে যে কুমিরটি কোথায় বাস করত। তাহলে উত্তরটি হবে কি দ্য ক্রোকোডাইল লিভড অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার, অর্থাৎ কুমিরটি নদীর কিনারা থেকে অনেকটা দূরে বসবাস করত। এবার 2 নম্বর কোশ্চেন, এখানে 2 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ টেক্সট। তাহলে উপরে যে টেক্সটটি তোমরা পড়লে সেই টেক্সট থেকে সঠিক তথ্য দিয়ে নিচের বাক্যগুলি করতে হবে। এখানে কিছু শূন্যস্থান দেওয়া আছে অসম্পূর্ণ অবস্থায়, সেগুলোকে সেই শূন্যস্থান টেক্সট থেকে বাছাই করে নিয়ে সঠিক শব্দ বা অর্থ বসিয়ে পূরণ করতে হবে। তো প্রথম প্রশ্নটি হচ্ছে কি দ্য ক্রোকোডাইল থট অফ ড্যাশ টু ক্যাচ দ্য মাঙ্কি। কুমিরটি মানেটা হচ্ছে কি যে কুমিরটি বানরটিকে ধরার জন্য কি ভেবেছিল। তো বিষয়টি পড়ে আমরা জানলাম কি যে কুমিরটি বানরটিকে ধরার জন্য অনেক পরিকল্পনার কথা ভেবেছিল। তাহলে উত্তরটি হবে কি দ্য ক্রোকোডাইল থট অফ ম্যানি প্ল্যান্স টু ক্যাচ দ্য মাঙ্কি। এই যে শূন্যস্থান, এই শূন্যস্থানে বসবে থট অফ ম্যানি প্ল্যান্স টু ক্যাচ দ্য মাঙ্কি, মানে কুমিরটি বানরটিকে ধরার জন্য অনেক পরিকল্পনার কথা ভেবেছিল। এবার 2 নম্বর প্রশ্ন, দ্য মাঙ্কি ড্যাশ দ্য আইল্যান্ড এভরিডে। বানরটি ওই দ্বীপে প্রত্যেক দিন কি করত? টেক্সটটি থেকে আমরা জেনেছি কি যে বানরটি প্রত্যেক দিন ওই দ্বীপে ভ্রমণ করতে যেত, অর্থাৎ সেই দ্বীপের যে সুস্বাদু রসালো ফল আছে সেগুলো খেতে যেত। তাহলে এখানে উত্তরটি হবে কি শূন্যস্থানে কি বসবে দ্য মাঙ্কি ভিজিটেড দ্য আইল্যান্ড এভরিডে, মানে বানরটি প্রত্যেক দিন সেই দ্বীপ ভ্রমণ করত। 3 নম্বর প্রশ্ন, এ পার্ট অফ দ্য হিউজ রক ওয়াজ ড্যাশ ফুল স্টপ, মানে সেই বিশাল পাহাড়ের একটা অংশ কি অবস্থায় ছিল? বিশাল পাহাড়ের সেই অংশটা কি ছিল? আমরা টেক্সট থেকে জেনেছি কি জলের উপরে ছিল। তাহলে উত্তরটি হবে এ পার্ট অফ দ্য রক হিউজ রক ওয়াজ অ্যাবভ ওয়াটার, মানে জলের উপরে ছিল। তাহলে এই শূন্যস্থানে বসবে অ্যাবভ ওয়াটার। 4 নম্বর প্রশ্ন, দ্য মাঙ্কি ওয়াজ অ্যাট্রাক্টেড বাই দ্য, মানে বানরটি কিসের দ্বারা আকৃষ্ট হয়েছিল? তো আমরা যা টেক্সটটি পড়ে শিখেছি সেটা হচ্ছে কি যে বানরটি আকৃষ্ট হয়েছিল সেই দ্বীপের সুস্বাদু রসালু ফলের দ্বারা। তাহলে এখানে শূন্যস্থানে বসবে দ্য মাঙ্কি ওয়াজ অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশাস জুইসি ফ্রুটস অফ দ্য আইল্যান্ড, মানে বানরটি আকৃষ্ট হয়েছিল সেই দ্বীপের সুস্বাদু রসালু ফলের দ্বারা। এবার 3 নম্বর কোশ্চেন, এতে কি বলা হচ্ছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি, অর্থাৎ এখানে দুটো কলাম বা টেবিল দেওয়া আছে। তো এ কলামের যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর মানে বি কলামেও দেওয়া আছে, সেগুলো এ কলামের শব্দের সঙ্গে বি কলামের মানের ম্যাচিং করতে হবে, অর্থাৎ নিয়ারেস্ট মিনিং কাছাকাছি মানে যেটি হবে সেটির সঙ্গে ম্যাচ করতে হবে। তো এ কলামে যে শব্দগুলো আছে সেগুলোর আমরা প্রথমে মানে জেনে নিই। তো প্রথমে আছে কি অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভ মানে হচ্ছে আকর্ষণীয়। পরের শব্দটি আছে কি ইউনিক, মানে একই পথে বা একমাত্র। তারপরের শব্দ হচ্ছে আইল্যান্ড, আইল্যান্ড মানে আমরা জানি দ্বীপ। তারপরের শব্দ হচ্ছে ডেলিশাস, ডেলিশাস মানে হচ্ছে সুস্বাদু। তারপরে শেষ শব্দটি হচ্ছে কি স্টিল, স্টিল মানে একদম নিশ্চুপ, নড়াচড়া করবে না, স্থির অবস্থায় থাকবে। এবার বি কলামের শব্দগুলো দেখো, দিয়ে এ কলামের শব্দের সঙ্গে মানের ম্যাচিং করতে হবে। আচ্ছা, বি কলামের প্রথম ওয়ার্ড যেটি দেওয়া আছে সেটি হচ্ছে কি মাউথ ওয়াটারিং, মানে হচ্ছে কি মুখে জল চলে আসা। তো আমাদের কোন অবস্থায় মুখে জল চলে আসে? যখন সুস্বাদু খাবারের কথা বলা হয় সে অবস্থায় আমাদের মুখে জল চলে আসে। তাহলে মাউথ ওয়াটারিং, তাহলে এই শব্দটির সঙ্গে ম্যাচিং হবে ডেলিশাস। এই ডেলিশাস শব্দটিকে মাউথ ওয়াটারিং শব্দের সঙ্গে ম্যাচ করতে হবে, অর্থাৎ এখানে দাগ দিয়ে টেনে দিতে হবে।
তারপরে শব্দ আছে কি যে নট মুভিং অ্যাট অল, মানে আদৌ নড়াচড়া না করা, একদম নিশ্চুপ অবস্থায় থাকা। তাহলে এ কলামে আমরা একটা মানে জানলাম কি স্টিল শব্দ আছে, মানে নিশ্চুপ অবস্থায় থাকা। তাহলে এই স্টিল মানে নিশ্চুপ অবস্থায় থাকা। আর বি কলামে আছে কি নট মুভিং অ্যাট অল, এটার মানেও সেই একই মানে, অর্থাৎ নড়াচড়া না করা। তাহলে স্টিল এ কলামে আছে, সেটার সঙ্গে ম্যাচিং হবে বি কলামে নট মুভিং অ্যাট অল। তারপরে শব্দটি আছে কি চার্মিং, মানে মুগ্ধ হওয়া বা আকৃষ্ট হওয়া। তো এ কলামে আমরা একটা শব্দ পেয়েছি কি অ্যাট্রাকটিভ, মানে আকৃষ্ট হওয়া। তো অ্যাট্রাকটিভ মানেও আকৃষ্ট হওয়া, আর চার্মিং মানেও আকৃষ্ট হওয়া। তাহলে এই অ্যাট্রাকটিভ এবং এই চার্মিং এটার সঙ্গে ম্যাচিং। আচ্ছা, তারপরে শব্দ আছে কি এ পিস অফ ল্যান্ড উইথ ওয়াটার অন অল সাইডস, মানে ভূমি, এক টুকরা ভূমিখণ্ড, সেই ভূমিখণ্ডে কি তার চারিদিকে জল আছে, সেটাকে আমরা দ্বীপ বলি। অর্থাৎ দ্বীপ, নদীর মাঝখানে এক টুকরা ভূমিখণ্ড এবং তার চারপাশে জল থাকবে, সেটাকে দ্বীপ বলা হয়। এ পিস অফ ল্যান্ড উইথ ওয়াটার অন অল সাইডস। তো এটার সঙ্গে নিয়ারেস্ট মিনিং হবে বা ম্যাচিং হবে কি আইল্যান্ড শব্দটি। তাহলে আইল্যান্ড মানে দ্বীপ, এটার সঙ্গে ম্যাচিং হবে এ পিস অফ ল্যান্ড উইথ ওয়াটার অন অল সাইডস। আচ্ছা, তার পরের ম্যাচিং ওয়ার্ড হচ্ছে যে অন অফ ইটস কাইন্ড, মানে কোনো একটা প্রকারের একটাই পথ, যেটাকে বলা হচ্ছে একমাত্র, অন অফ ইটস কাইন্ড। তাহলে আমরা এখানে জানলাম কি যে অন অফ ইটস কাইন্ড মানে হচ্ছে কোন একটা প্রকারের একমাত্র পথ। তাহলে এটার সঙ্গে ম্যাচিং হবে কি ইউনিক, একমাত্র, এই শব্দটির সঙ্গে ম্যাচিং হবে অন অফ ইটস কাইন্ড এই শব্দটির সঙ্গে। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন হচ্ছে কি যে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য ব্র্যাকেটস গিভেন রাইট। অর্থাৎ ডান দিকে কিছু ব্র্যাকেট দেওয়া আছে, তো যে বিবৃতিটি সত্য তার ডান পাশে লিখতে হবে টি, আর যেটি মিথ্যে তার ডান পাশে লিখতে হবে এফ, অর্থাৎ ফলস। তো চলো এবার আমরা দেখি বিবৃতি বা সেন্টেন্সগুলো কি কি আছে। প্রথম বাক্যে আছে দ্য মাঙ্কি লিভড অন দ্য ডেজার্ট, কিন্তু আমরা টেক্সটে পড়ি জেনেছি কি যে বানরটি বাস করত নদীর কিনারায়, কিন্তু এখানে মানেটা হচ্ছে কি দ্য মাঙ্কি লিভড অন দ্য ডেজার্ট, মানে বানরটি মরুভূমিতে বাস করত। তাহলে এটি মিথ্যে, অর্থাৎ এখানে বসবে ব্র্যাকেটে ফলস। 2 নম্বর সেন্টেন্স ইন দ্য মিডল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ ম্যানি ফ্রুট ট্রিজ, মানেটা হচ্ছে কি যে নদীর মাঝে একটা ছোট্ট দ্বীপ ছিল, সেই দ্বীপে অনেক ফলের গাছ ছিল। হ্যাঁ, এটা সত্য, আমরা টেক্সটে সেটাই পড়েছি। তাহলে এই ব্র্যাকেটে লিখতে হবে টি, মানে ট্রু। 3 নম্বর সেন্টেন্স দ্য মাঙ্কি ওয়াজ অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশাস ফ্রুটস, মানেটা হচ্ছে কি যে বানরটি আকৃষ্ট হয়েছিল সেই সুস্বাদু ফলের দ্বারা। হ্যাঁ, এটা সত্য, আমরা টেক্সট থেকে সেটাই জেনেছি। তাহলে এই ব্র্যাকেটে বসবে এখানে টি ফর ট্রু, মানে এই বাক্যটি হচ্ছে সত্য। 4 নম্বর সেন্টেন্স দ্য ক্রোকোডাইল ওয়াজ এবল টু ক্যাচ দ্য মাঙ্কি, কুমিরটি বানরটিকে ধরতে সক্ষম হয়েছিল, অর্থাৎ ধরতে পেরেছিল। কিন্তু টেক্সট থেকে আমরা পড়ে যা জেনেছি তা হচ্ছে কি যে কুমিরটি বানরটিকে কখনোই ধরতে পারেনি, অর্থাৎ সে ব্যর্থ হয়েছিল। তাহলে এই স্টেটমেন্টটি হলো ফলস, অর্থাৎ মিথ্যে। তাহলে এখানে ব্র্যাকেটে লিখতে হবে এফ। 5 নম্বর কোশ্চেন ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ সুইটেবল ভার্ব ফর্মস, এখানে একটা চার্ট দেওয়া আছে, সেখানে ক্রিয়াপদের সঠিক রূপটি বসাতে হবে। এখানে যে চারটি দেওয়া আছে সেটি হচ্ছে ক্রিয়াপদের, আমরা জানি যে 3টি রূপ আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখানে একটি ফর্ম দেওয়া থাকছে, আর বাকি যেগুলো দেওয়া নাই সেগুলো লিখতে হবে। তো প্রথমে পাস্ট ফর্মে দেওয়া আছে ওয়েন্ট, মানে গিয়েছিল। তাহলে এর প্রেজেন্ট ফর্ম হবে কি গো, আমরা জানি যে গো মানে যাওয়া, তার পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট এবং পাস্ট পার্টিসিপল হবে গন। পরের ওয়ার্ড লুক, লুক মানে দেখা, এটি প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে, তাহলে পাস্ট ফর্ম হবে কি লুকড, লুকের সঙ্গে এখানে ইডি যুক্ত হবে, লুকড
আর পাস্ট পার্টিসিপল হবে কি লুকড। তাহলে লুকড। তারপরের ওয়ার্ড হচ্ছে পাস্ট ফর্মে দেওয়া আছে গেভ। তাহলে গেভ মানে দিয়েছিল, তাহলে প্রেজেন্ট ফর্ম হবে কি গিভ। গিভ মানে দেওয়া, তাহলে প্রেজেন্ট ফর্ম হচ্ছে গিভ, পাস্ট ফর্ম হচ্ছে গেভ, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে গিভেন। নেক্সট ওয়ার্ড, এটি পাস্ট পার্টিসিপলে দেওয়া আছে শোন। শোন মানে হচ্ছে নিজে দেখা নয়, কাউকে দেখানো। এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে শো। শো মানে দেখানো, অন্য কাউকে দেখানো, নিজে না দেখা। তাহলে প্রেজেন্ট ফর্ম হচ্ছে শো, পাস্ট ফর্ম হচ্ছে শোয়েড, অর্থাৎ শো এর সঙ্গে ইডি যুক্ত হবে, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে শোন। তাহলে এটি হলো প্রেজেন্ট ফর্ম শো, পাস্ট ফর্ম হচ্ছে শোয়েড, পাস্ট পার্টিসিপল শোন। 6 নম্বর প্রশ্ন, fill in the blanks with suitable prepositions from the brackets given below। অর্থাৎ এখানে ব্র্যাকেটে কিছু প্রিপজিশন দেওয়া আছে, সেগুলো শূন্যস্থানে বসিয়ে বাক্যগুলোকে পূর্ণ করতে হবে। তাহলে চলো আমরা এবার ব্র্যাকেটে যে প্রিপজিশনগুলো দেওয়া আছে সেগুলোর মানে জানি। ইন মানে আমরা জানি মধ্যে, ফর মানে জন্য, অফ মানে এর বোঝায়, আন্ডার মানে নিচে বোঝায়, ডিউরিং মানে সময়ে বোঝায়, আর টু মানে হচ্ছে তে বা প্রতি বোঝায়, আর অন মানে উপরে বোঝায়। এবার এগুলো বাক্যে প্রয়োগ করতে হবে। তো প্রথম বাক্যে আছে কি যে মাই আঙ্কেল, আমার কাকা, ভিজিটেড আস ড্যাশ দ্য 5th ডে অফ এপ্রিল। মানে আমার কাকা এপ্রিল মাসের 5 তারিখ আমাদের সঙ্গে দেখা করতেন। তা আমরা জানি যে তারিখ বা ডেটের আগে প্রিপোজিশন বসে অন, তাহলে এই শূন্যস্থানে বসবে অন। তাহলে বাক্যটি হবে কি যে মাই আঙ্কেল ভিজিটেড আস অন দ্য 5th ডে অফ এপ্রিল। 2 নম্বর বাক্য, দ্য টেল ড্যাশ এ মাঙ্কি ইজ লং। অর্থাৎ মানেটা হচ্ছে কি যে বানরের লেজ লম্বা। বানরের, তাহলে এখানে এর বোঝাচ্ছে, আর আমরা জানি বা জেনেছি কি যে এর বোঝাইলে প্রিপোজিশন বসে অফ, তাহলে এই শূন্যস্থানে বসবে অফ। তাহলে মানে বাক্যটি হবে কি দ্য টেল অফ এ মাঙ্কি ইজ লং, মানে বানরের লেজ হচ্ছে লম্বা, তাহলে শূন্যস্থানে বসছে এখানে অফ। পরের সেন্টেন্স, দ্য ক্যাট ইজ স্লিপিং ড্যাশ দ্য টেবিল। বিড়ালটি টেবিলে ঘুমাচ্ছে, তাহলে মানেটা এখানে শূন্যস্থানে কি বসবে প্রিপোজিশন, টেবিলের উপরে ঘুমাচ্ছে না টেবিলের নিচে ঘুমাচ্ছে। তো আমরা সাধারণত জানি কি যে বিড়াল টেবিলের নিচেই ঘুমায়, ওপরে মানুষের ভয়ে সে ঘুমাতে চায় না। তাহলে মানেটা হবে এখানে প্রিপোজিশন বসে কি দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার, মানে হচ্ছে নিচে, আন্ডার দ্য টেবিল মানে বিড়ালটি টেবিলের নিচে ঘুমাচ্ছে। পরের সেন্টেন্স, রাহুল কেম ড্যাশ মাই হাউস দিস মর্নিং। মানে রাহুল এই সকালবেলায় আমাদের বাড়ি বা আমার বাড়ি এসেছিল। তাহলে কামের পরে আমরা জানি টু বসে বা গোয়ের পরও টু বসে, অতএব এখানে যেহেতু কেম দেওয়া আছে, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে দেওয়া আছে, তাহলে এখানে প্রিপোজিশন বসবে টু। তাহলে সেন্টেন্সটা হবে কি যে রাহুল কেম টু মাই হাউস দিস মর্নিং, মানে এই সকালবেলায় রাহুল আমাদের বাড়ি এসেছিল। আচ্ছা, এবার 7 নম্বর কোশ্চেনে যাওয়া যাক। এখানে আছে কি আর্টিকেল। আর্টিকেল কোনগুলোকে আমরা আর্টিকেল বলি, এ, অ্যান আর দি। আর্টিকেলকে আমরা সাধারণত দুভাগে ভাগ করি, একটা হচ্ছে ডিফিনাইট আর্টিকেল, সেটা হচ্ছে কি দি বা দা, আর ইনডিফিনাইট হচ্ছে এ এবং অ্যান। তো যে সমস্ত শব্দের আগে সাধারণত কনসোন্যান্ট থাকে তার আগে বসে এ, এবং যেগুলোর আগে ভাওয়েল থাকে সেগুলোর আগে বসে এ, এই অ্যান। আর যেটি নির্দিষ্ট করে বোঝায় তার আগে বসে দি। তাহলে চলো এবার দেখি যেখানে আর্টিকেল কোন কোন বাক্যে কোনটা বসছে। প্রথম বাক্যে আছে কি হি অলওয়েজ স্পিক্স ড্যাশ ট্রুথ। সে সবসময় সত্য কথা বলে, অর্থাৎ সে সবসময় সত্য কথাটি বলে, এখানে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, তাই ট্রুথ এই শব্দটির আগে এখানে আর্টিকেল বসবে দি। তাহলে হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, সে সবসময় সত্য কথা বলে। 2 নম্বর বাক্য, নীলা হ্যাজ সিন ড্যাশ তাজমহল। নীলা তাজমহল দেখেছে। তাজমহল একটা স্মৃতিসৌধ এবং এটি পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটি। এটা যেহেতু নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, তাহলে তাজমহলের আগে বসবে দি। তাহলে নীলা হ্যাজ সিন দ্য তাজমহল।
3 নম্বর সেন্টেন্স, মিস্টার সেন ইজ ড্যাশ অনেস্ট ম্যান। মিস্টার সেন হচ্ছেন একজন সৎ মানুষ। তাহলে 3 নম্বর বাক্যটি হচ্ছে যে মিস্টার সেন ইজ ড্যাশ অনেস্ট ম্যান। মিস্টার সেন হচ্ছেন একজন সৎ মানুষ। এখানে লক্ষ্য করো, অনেস্ট এই শব্দটির প্রথম বর্ণটি হচ্ছে এইচ, অর্থাৎ এটি কনসোন্যান্ট, ব্যঞ্জন বর্ণ, কিন্তু উচ্চারণ করার সময় বা প্রোনাউন্সিয়েশনের সময় কি উচ্চারণটি আসছে? অনেস্ট, অ আসছে, অর্থাৎ অটি হচ্ছে স্বরবর্ণ, ভয়েল। সেজন্য এখানে কনসোন্যান্ট থাকা সত্ত্বেও আর্টিকেল বসবে অ্যান অনেস্ট ম্যান। তাহলে মিস্টার সেন ইজ অ্যান অনেস্ট ম্যান। মিস্টার সেন হচ্ছেন একজন সৎ মানুষ। তারপরের বাক্য হচ্ছে গ্র্যান্ডফাদার গেভ মি ড্যাশ ডল। ঠাকুরদা আমাকে একটি পুতুল দিয়েছিলেন। তাহলে এখানে এ বসবে, মানে অনির্দিষ্ট করে বোঝাচ্ছে, সেই জন্য বসবে এ। গ্র্যান্ডফাদার গেভ মি এ ডল। ঠাকুরদা আমাকে একটি পুতুল দিয়েছিলেন। 8 নম্বর কোশ্চেন, রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। মানে নিচের শব্দগুলির অপোজিট মানে হচ্ছে বিপরীত, বিপরীত শব্দ লিখতে হবে। দ্য ফার্স্ট লেটার অফ ইচ ওয়ার্ড ইজ গিভেন। প্রত্যেক শব্দের প্রথম বর্ণটি দেওয়া আছে এবং তার বিপরীত শব্দটি লিখতে হবে। তাহলে চলো এবার আমরা শব্দগুলি দেখি। প্রথম ওয়ার্ডটি হচ্ছে ডার্ক। ডার্ক মানে আমরা জানি কি অন্ধকার। তাহলে এর বিপরীত হবে কি ব্রাইট। প্রথম বর্ণ দেওয়া আছে বি, ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল। নেক্সট ওয়ার্ড স্যাড। স্যাড মানে হচ্ছে দুঃখ। তাহলে প্রথম বর্ণ দেওয়া আছে জি, তাহলে হবে গ্ল্যাড মানে আনন্দিত। 3 নম্বর ওয়ার্ড নেভার। নেভার মানে হচ্ছে কখনো না, তাহলে মানেটা হবে কি অলওয়েজ, সব সময়। প্রথম বর্ণ দেওয়া আছে এ। 4 নম্বর হচ্ছে ওয়ার্স্ট, মানে হচ্ছে সবচাইতে খারাপ। তাহলে এবার সবচাইতে ভালো সেটি হবে কি বি দেওয়া আছে বেস্ট, গুড, বেটার, বেস্ট। আর ওয়ার্স্ট এটির পজিটিভ ফর্ম হচ্ছে ব্যাড, ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট। 5 নম্বর সেন্টেন্স বাক্য হচ্ছে এভরিথিং, মানে হচ্ছে প্রত্যেকটা জিনিস। তাহলে প্রত্যেকটা জিনিসের বিপরীত হবে এন দেওয়া আছে, তাহলে হবে নাথিং, মানে কিছুই না বা কোনোটি নয়। এভরিথিং, নাথিং। আচ্ছা, এবার 9 নম্বর কোয়েশ্চেন হচ্ছে কি রাইট 3 সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োর রেসপেক্টেড প্যারেন্টস। তোমাদের যে শ্রদ্ধেয় পিতামাতা আছে তাদের সম্বন্ধে 3টি হোক, 4টি হোক বা 5টি হোক বাক্য লিখতে হবে। তো তোমাদের বলি, তোমাদের শ্রদ্ধেয় পিতামাতার সম্বন্ধে বাক্য লিখতে গেলে তোমাদের পিতামাতা কি করেন বা তোমাদের সঙ্গে ব্যবহার, আচার ব্যবহার কি করেন সেগুলো তোমরা লিখতে পারো, বা তোমাদের পিতামাতা কোন কাজে নিযুক্ত সেগুলো লিখতে পারো। তাহলে তোমরা প্রথমে তাদের পিতামাতা বা তোমাদের পিতামাতার নাম লিখবে। লেখার পরে তোমরা যখন পড়াশোনা করতে বসো, তোমাদের পিতামাতা তোমাদেরকে গাইড করে কিনা বা তোমাদের পাশে বসে তোমাদেরকে পড়ায় কিনা সে বিষয়ে তোমরা লিখতে পারো। তারা কোনো অপরাধমূলক কাজে যুক্ত আছে কিনা সে বিষয়েও তোমরা লিখতে পারো। তাছাড়া তোমাদের পিতামাতা ফ্যামিলি বা সংসার চালানোর জন্য কিভাবে আর্নিং করে, অর্থাৎ অর্থ উপার্জন করে, সে বিষয়েও তোমরা লিখতে পারো। তাছাড়া তোমরা এখানে একটা উল্লেখ করতে পারো যে তোমাদের পিতামাতা তোমাদেরকে কিভাবে শিক্ষা দেয়, স্কুলে গিয়ে তোমরা কিভাবে চলাফেরা করবে, শিক্ষকদেরকে মান্যতা দেবে না শিক্ষকদেরকে অমান্য করে চলবে, স্কুলে গিয়ে তোমরা বিশৃঙ্খলভাবে চলাফেরা করবে না নিয়ম শৃঙ্খলবদ্ধ হয়ে চলাফেরা করবে। এই সমস্ত বিষয়ে তোমরা এখানে 3টি থেকে 5টি বাক্য তোমাদেরকে নিজে থেকেই তৈরি করে লিখতে হবে। তাহলে আজকের এই যে টপিক অ্যাসাইনমেন্ট ক্লাস 5-এর ইংলিশ টেক্সটের উপর 40 মার্কের এই ভিডিওটি বানানো হলো। তোমরা অবশ্যই এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি মোটামুটি বলে দিলাম, তোমরা বাড়িতে লিখে খাতা তৈরি করে বানাবে এবং যখন স্কুল খুলবে সেগুলো তোমাদের শিক্ষক মহাশয়কে খাতাগুলো সাবমিট করবে। তো যাই হোক, আশা করি
আমার ক্লাসটি তোমাদের ভালোই লেগেছে। তো আমার ক্লাসে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবে। তাছাড়া কি আমার এই ভিডিওগুলো তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে, লাইক করবে এবং আমার ইউটিউব চ্যানেল ই টিচিং অ্যান্ড লার্নিং এই চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে। তো বেস্ট অফ লাক, তোমরা সুস্থ থেকো, ঠিকঠাক বাড়িতে পড়াশোনা করবে এবং অ্যাসাইনমেন্টটি অবশ্যই বানাবে। তোমাদের রাত্রি শুভ হোক এ বলে আমি আমার ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই এডুকেশনাল ভিডিওস। হ্যাভ এ নাইস নাইট।